গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে দেখো নতুন সকাল, নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো কি দেখাবো, প্রত্যেক দিনই ভাবি যে সকালবেলার থেকে তো সবারই সংসারে একই কাজ, তো আলাদা আলাদা কি দেখাবো তোমাদের। তো আজকে একদম পুজোটা দিয়েই স্টার্ট করলাম ভিডিওটা। আর সকালবেলা উঠে তো মেয়ের অনলাইনে ক্লাস চলছিল, তো সকালবেলায় আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। এইটা যখন তোমাদের দেখালাম তখন বাজে 11:30। তো মেয়ের ক্লাস শেষ হতে আজকে একটু দেরি হয়েছিল, আর আমি ততক্ষণে সব বাসি কাজ করে পুজো দিয়ে ফেলেছিলাম। আর এখানে দেখো পাউরুটি সেঁকে নিয়েছি, এটা খাবে মেয়ে। তো মেয়ে ডিম দিয়ে পাউরুটি খায় না, ও খাবে বাটার দিয়ে, তার জন্য বাটার দিয়ে সেঁকে নিলাম। সেঁকিনি মানে পাউরুটিটা সেঁকে আলাদা বাটারটাকে গলিয়ে দিয়েছি। আর আর আমার আর বরের জন্য এই ডিম টোস্টটা বানাবো। আর আম এনেছে, তো আমের গল্পটা তোমাদের তো কালকে কালকে বলবো ভেবেছিলাম, তো ভুলেই গেছি। তো আমের গল্পটা বলবো তোমাদের পরে, আমটা দেখিয়ে তোমাদের বলবো পরে। আর এখন এই যে তিনজনে খেয়ে নেব। আর এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে তো দেখো আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তো সকালবেলায় তো জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম, আর সরি কেচে রেখেছিলাম, আর মেলার টাইম হয়নি। আর আমি আগে খাবারটা বানাতে চলে গেছিলাম, মেয়েরও ক্লাস শেষ হয়ে গেছিলো। আর ওইটা গেল আমার দেওর, তো ওইটা আমাদের ঘরে ছিল, বরের সঙ্গে একটু কথা বলছিল, তো ও গেল পাশ থেকে। আর আমি আজকে বিছানার চাদর টাদরগুলো সব তুলে ফেলেছি। আর সকালবেলা থেকে মেলতে পারিনি, ওই যে কালকে তোমাদের বললাম না যে এখানে আমার তারটা ছিঁড়ে পড়ে গেছিলো, কালকে না পরশু দিন বললাম। তো তারটা আমার বর সকালবেলা বরকে দিয়ে আগে তারটা টানালাম। আমি বললাম আগে তারটা টানাও, কারণ আমার তো আর মেলার জায়গা নেই, বাড়ির ভেতরে কোনো জায়গা নেই। এই বাড়ির সামনের রাস্তাটার মধ্যেই আমি আমার যা সবাই আমরা এখানেই জামা কাপড় মেলি। তো ও তারটা টানালো, তারপরে আমি এই জামা কাপড়গুলো মেললাম। আর আজকে বিছানার চাদর বালিশের ওয়ার সব কেচে দিয়েছি। আর এবার ঘরে গিয়ে ভাবছি ঘরটা ঝাড়বো। তো বিছানার চাদর টাদর তো সকালবেলায় তুলে দিয়েছি। তো বর বললো যে বেকার তুমি এগুলো খাটনি করছো, বেকার কেন করছো, আবার তো দুদিন বাদেই করবে। কারণ কালকে বললাম না যে প্রত্যেকবার পুজোর আগেই আমি করি, তো তার জন্যই ও আমাকে মুখ করছে সকালবেলার থেকে। তা আমি বলেছি ঠিক আছে, জিনিসপত্র কিছু সরাসরি করবো না, কিন্তু একটু বিছানার চাদরটা যেহেতু তুলেছি, পাখা টাকা পরিষ্কার করে বোট টোটগুলো যেইভাবে পরিষ্কার করি ওই রকম আমি করব। আর দেখো এখানে এই কটা মেলে আমি চলে গেলাম শাশুড়ির ঘরের ওই দিকে, ওগুলো মেলে চলে আসলাম। আর এসে এবারে আমি চলে আসলাম যে জলগুলো ভরতে। তো আমার ওইখানে ওইটুকুনি জায়গা ছিল, ওইখানে ওইটুকুনি মেলার মতো জায়গা ছিল, তাই ওখানটায় মেললাম। আর দেখো এই জায়গাটা অন্ধকার হয়ে আছে, তো বুঝতে পারিনি ভিডিও করার সময় যে এইখানটায় আলোর রিপ্লেটা এরকমভাবে পড়েছে, আলো হয়নি। তো জলের বোতলটা ভরে এখন এইগুলো জলগুলো ফ্রিজে ঢুকিয়ে এইবার যাব ঘরের দিকে। আর দেখো চলে এসেছি এবার ঘরে। তো বরকে বলছিলাম যে এগুলো একটু আমার সঙ্গে সঙ্গে একটুখানি ধরে ধরে সরাও, তো ও বলছিল না আমি এগুলো পারবো না। আর সত্যি কথা কেন বাড়ি বসে বসে না কুড়ে হয়ে গেছে একদম। তো আগে না এরকম ছিল না, জানো তো, আগে মানে বেশ একটা কাজের এনার্জি ছিল, এটা সবারই হয়। তো এখন বাড়ি বসে বসে হয়তো এরকম হয়ে গেছে। তো ওকে দিয়ে তো করাতে পারলাম না, কতক্ষণ চেঁচামেচি হলো, হওয়ার পরে ও তো ওর মতো বেরিয়ে গেল। আর আমি বললাম ঠিক আছে থাক, তাহলে আমি যেটুকুনি আমি তো এত জিনিসপত্র সরিয়ে সরিয়ে করতে পারবো না, তো যেরকমভাবে পারি সেরকমভাবেই করি পরিষ্কার ওপর ওপর থেকেই। আর দেখো বালিশের ওয়ারগুলো পাল্টে নিয়েছি, আর আমার বালিশগুলো না একদম ছিঁড়ে গেছে। তো ওয়ারগুলো পুরো ছিঁড়ে গেছে, ভাবছি পাল্টাবো, দেখি লেপালা যদি আসে এইদিকে, যারা ওই বাড়ির ওপরে আসে না লেপ ঠেপ ঠিক করতে, তো ভাবছি ওদের দিয়ে দেখি বালিশ কটাকে একটু ঠিক করাবো। 3-4 বছর হয়ে গেল একভাবে বালিশগুলো আছে। আর এবারে দেখো এইগুলো আমি পুরো একটু ঝেড়ে ঠেড়ে নেবো। এগুলো তো আমি করি, বিছানার চাদর যখন পাল্টাই তখন আমি এগুলো একবার করি। এগুলো পরিষ্কার করে পাখাটা একটু পরিষ্কার করে নেব। আর প্রত্যেক সপ্তাহে একটু পাখাটা পরিষ্কার করলে না হাওয়া থাকে ভালো, তো তার জন্য একটু পরিষ্কার করে নেব। নিয়ে তারপরে আমি বিছানাটা গোছাবো, চাদর টাদরগুলো পাতবো, এখনও পাতিনি। আর শোকেসের ওপর টোপরগুলো আমার ভালো লাগে না, এরকম আধা আধা কাজ করতে না একদম আমার ভালো লাগে না। তো করব যখন তো পুরো একবারে করব, প্রত্যেক দিনই সকালবেলা একরকম ভাবি তো আরেক রকম হয়ে যায়, আর আমার ভাল লাগে না। তো কিছু করার নেই, থাক গিয়ে এখন যাক, এই কদিন চলে যাক। এখন আর পুজোর কমাস বাকি, 3-4 মাস মনে হয় বাকি পুজোর। তো লকডাউনটা উঠলে তারপরে দেখা যাবে। আর না সত্যি কথা বলতে একদম ঘরের ভেতরে ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও থেকে একটু ঘুরে আসি। তো ঘোরা বলতে আর কোথায়, হয়তো আমাদের এইখানে আশেপাশে কোনো ঠাকুরের মন্দিরে যাব, এই হয়তো, আর তো কিছু না। আর একটা কথা তোমাদের আমি বলতে ভুলেই যাই, প্রত্যেক দিন আমাকে অনেক দিন আগে একজন জিজ্ঞাসা করেছিল যে আমার খাটটার দাম কত নিয়েছিল। তো আমি প্রত্যেক দিনই না ভিডিও করার সময় ভাবি বলবো আর ভুলে যাই। আর আমার এই খাটটা আজ থেকে ধরো
11 বছর আগে কিনেছিলাম। তো তখন 11 বছর আগে এই খাটটার দাম নিয়েছিল 9,000 টাকা। তো আমি এটা 2009-এ কিনেছিলাম, আর আমার সাথে বিয়ে হয়েছিল। আর আমি তো আগেই বলেছি যে বিয়ের সময় আমার ঘরে কিচ্ছু ছিল না, তো আমার বর যেই ইটের খাট বানিয়েছিল তো ওটাতেই শুতাম। তারপরে মেয়ে হয়ে যাওয়ার পরেও তখনও ছিল না, তখনও আমরা খুব কষ্ট করেই ছিলাম। তারপরে মেয়ে হওয়ার পরে 1 বছর পর তারপরে আমি এই খাটটা স্টলমেন্টে কিনেছিলাম। তো তখন বক্স করে অনেক বলেছিল যে তুমি আমাকে বলেছো খাটটা বক্স হলে আরও ভালো হতো। জানি আমি বক্স হলে ভালো হতো, কিন্তু বক্স করে তখন অনেক দাম বলেছিল। আর তখন আমার কাছে অত টাকা বর বলেছিল যে দিতে পারবে না, কিন্তু আমার একটা খাট খুব দরকার ছিল। তো তার জন্য আমি ওই 9,000 টাকা দিয়ে খাটটাকে কিনে নিয়েছিলাম। তো তাও স্টলমেন্টে কিনেছিলাম 3 বছর ধরে টাকা দিয়ে। তো এই খাটটার গল্প। আর জিজ্ঞাসা করেছো যে আমি আর আমার দিদি কত বছরের ডিফারেন্স বয়সের। তো আমার থেকে আমার দিদি 2 বছরের বড়, আর আবার আমার থেকে আমার ভাই 3 বছরের ছোট। তো আমার তো বিয়ে হয়েছে 2016-তে, সরি 2007-এ, আর আমার তখন 16+ ছিল বয়স। আর মেয়ে হয়েছে 2008-এ, তখন আমার বয়স ছিল 17+। তো এই যে এত বছর সংসার করতে করতেই এত বছর কেটে গেল। আর যদি বলতে কোনো একটু ভুল হয় তো প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি একটু উল্টোপাল্টা বকবকটা বেশি করি, তো কাজের কথাটা কম বলি। কাজকর্ম কমপ্লিট করে একদম রান্নাঘরে চলে এসেছি। আর ওই দেখো ভাত বসানো হয়ে গেছে, আর এবার ডালটাকেও বসাবো, কালকের যে ডালটা আছে। তো ডালটা গরম করব, আর কিছুই রান্না করব না, ডালটা গরম করব, ভাতটা করব, আর হচ্ছে দাঁড়াও ডালটা বসিয়ে নিই। তো ডালটা গরম করব আর ভাতটা করব, আর কালকের একটু আলু পটলের তরকারি আছে ওইটা, আর এই যে ঝিঙে আর আলু কেটেছি। তো শুধু এইটুকুনি পোস্ত হবে, ব্যাস আজকে এইটুকুনি রান্না। তো ওইদিকের কাজকর্ম সব হয়ে গেছে, এখন এইটুকুনি রান্নাটুকু করব, করে তারপরে ওই ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, পুছিনি একবারে পুছবো। ওই ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এইটা ঝাঁট দেব, দিয়ে তারপরে ঘরটার পোছা বাকি আছে। তো আগে রান্নাটা করে নিই। হ্যাঁ, 2-3টে তরকারি রান্না করাও যাবে না, কারণ তেলের যা দাম। তো বরকে দোকানে পাঠিয়েছিলাম, তো দোকানে গেছিল, তো বললো যে তেলের প্রচুর দাম, তেল কম খেতে। তাই আমি বলছি তেল কম দিয়ে জল দিয়ে রান্না হবে। প্রচুর তেলের দাম, সত্যিই খুব তেলের দাম, হঠাৎ করে এরকম তেলের দাম বেড়ে গেল। আর এটা হচ্ছে হলুদ। তো সব মশলাই আছে মোটামুটি, 1 মাসের ওপরে হয়ে গেছে, তো মশলা আমার খুব একটা খরচা হয় না, হলুদটা একটু বেশি খরচা হয়, তার জন্য। আর হলুদ আমরা লুজ হলুদ খাই, আগে কুকমির হলুদটা খেতাম, তো এই লুজ হলুদটা যেই দোকান থেকে আনে ও হলুদটা খুব ভালো, তো তার জন্য লুজ হলুদটাই আনাই। আর তেলও আনালাম। তো ভাই এসেছিল, তখন একটু রান্না বান্না বেশি হয়েছিল, তো দেখেই তো ছো। তো তার জন্য আমার এইবার 1 মাস যায়নি তেল, তো তেল আগেই শেষ হয়ে গেছে। তো বলেছে যে এবার তেল কম খেতে, তো ওর জন্য একটা তরকারি ডাল আর একটা তরকারি করেই করব, কিছু করার নেই, এখন তেলের প্রচুর দাম। ডালের সঙ্গে একটা তরকারি করেই খেতে হবে। এখানে মনে হয় 250 হলুদ আছে, না 150, 150 না 250 কি জানি, মনে হয় বললো 150, না 250ই হবে মনে হয়, তাই না? হ্যাঁ 250ই হবে মনে হয়। তো হলুদ আমার একটু বেশি লাগে, লঙ্কা টঙ্কা গত মাসে যা এনেছিলাম সেগুলো সব আছে, শুধু হলুদটাই, মশলার মধ্যে একটু হলুদটাই বেশি লাগে। কি পুজো দিবি? যা পুজো দে। তা মেয়ে এখন একটু শুধু গোপালকে দেবে, সকালবেলা তো পুজো হয়েই গেছে বললামই, তো এখন শুধু মেয়ে একটু গোপালকে দেবে খেতে, ব্যাস। ওরও স্নান হয়ে গেছে, তাই মনে এখন বস। আবার ভূতের বই চালিয়েছে, ভূতের বই, ভূতের গল্প, এগুলো ভালোবাসে। আর ভয়ে রাত্রিবেলা আবার ঘুমাতে পারে না, অর্ধেক রাত্রিবেলায় ধরো ঘুমায়, তখন আবার আমাকে ডাকতে থাকে, মা পাশে আসো, মা পাশে আসো। আর ভূতের বই দেখবে, ভূতের গল্প শুনবে। আর কোনো জায়গায় ধরো ভূতের গল্প কেউ নিয়ে বসলো, তখন ওই ভূতের গল্প শোনার জন্যই বসে থাকবে, এদিকে ভয় পায়। ঠিক আছে, রান্নাটা করে নিই। হ্যাঁ, আর এবার দেখো বসিয়ে দিয়েছি রান্না। তো ভাতটা এখনও হয়নি, আর আজকে যে এত বাজে খাওয়া হবে না এটা ভাবতেও পারিনি। তো তোমাদের তো বললাম যে কিছুই রান্না করবো না, এমনিই যা তেলের দাম, একটা তরকারি করে বর বলেছে একদম একটা তরকারির বেশি যেন 2টো তরকারি না হয়। তো আমিও ভাবলাম যে সত্যি আমার তো এইভাবেই চালাতে হবে, বলো, উল্টোপাল্টা খরচা করে ফেললে তো হবে না। তো একটা তরকারি করব, আর ডালটা তো বেশ ভালোই ছিল, আজকে ভাতটাও পুরো গলে গেছে, আর ঝিঙে আলু পোস্তটাও একদমই বাজে হয়েছে। তো সব সময় তো রান্না সমান হয় না বলো, তো আজকে এতটাই বাজে হয়েছে যে নিজেও খেতে বসে বুঝেছিলাম কিছু করার নেই। আসলে কি বলো তো, পোস্তটা একটু কম হয়েছিল,
তো পোস্তটা অল্প একটু ছিল, ভেবেছিলাম কি ওটার সঙ্গে একটু টমেটো বেটে দিয়ে দিই, আর টমেটোটা বেটে দিয়ে দিয়েছি পোস্তর সঙ্গে, আর এতটাই বাজে হয়েছে খেতে, তো কিছু করার নেই, ওটা দিয়েই খেয়েছি। আবার রাতেও ওটা দিয়েই খেতে হবে, কিছু করার নেই, শুধু মেখে একটা ডিম ভেজে দেবো রাত্রিবেলায়। তো এইভাবেই চলতে হবে, কিছু করার নেই এখন আমার। বাজে হলেও খারাপ হলেও এইভাবেই আমার চলতে হবে। সত্যি যদি একটু বরের কাজটা বেরিয়ে যেত না, বা ওর কাজটা আরম্ভ হতো, তাহলে আমার একটু শান্তি ছিল, জানো তো। তো দেখা যাক কবে কি ঠিক হয়, আর সেই আশাই আছি। হয়তো লকডাউন উঠলে, কথা আছে ওর একটা, লকডাউন উঠলে একটা কাজের কথা আছে, দেখি ও যায় নাকি কাজে। তো আর কি বলবো বলো, এখন ওকেও তো কিছু বলার নেই, ও ওর জায়গায় ঠিকই আছে। বলে চেঁচামেচি করে কি করব বলো, ওরও তো একটা মাথায় চিন্তা আছে যে আমি কাজ না করলে আমার ঠিক মতো সংসারটা চলবে না। তো সেটা তো ওরও চিন্তা আছে। তো আর তার জন্য না আর কিছু বলি না, জানো তো, যে ঠিক আছে থাক, যেইভাবে বলছে। আর দেখবে যতই যাই থাক, যদি সংসারে টাকা পয়সা কম থাকে, যদি শান্তি থাকে, দেখবে সংসার এমনিই ভালো চলে। তো আমিও তাই চেষ্টা করি, যে একটা সময় গেছিলো তখন তো সত্যিই যখন যা বলতাম তখন তাই এনে দিত, তখন তাই আমাকে দিত। হয়তো হ্যাঁ তোমরা বলতে পারবে যে কি এমন তোমাকে দিয়েছে, সত্যি আমাকেও যা দিয়েছে এটাই অনেক। আমি যেরকমভাবে বিয়ের পর থেকে এসেছিলাম না, খুব কষ্ট করেই ছিলাম, জানো তো। যে তখন আমার ঘর বাড়ি, এই যে বাড়িঘরটাও ছিল না, আমার একটা বেড়ার ঘর ছিল শুধু। আর আমার শ্বশুর মারা যাওয়ার 1 বছর 1.5 বছরের মাথায় আমার বিয়ে হয়, তখন থেকে অনেক কষ্ট করেই সংসার চালিয়েছি। তো ওই সমস্ত কষ্টর কথা আর বলে লাভ নেই। আর এই দেখো আমগুলো, তোমাদের বললাম না যে আমের গল্পটা বলবো, তো দেখো আম দেখেছো, এতগুলো আম এনেছে। তো আমি ওকে বললাম যে এই ওপরে যে 3টে আম তোমাদের দেখালাম, এই 3টে আম আমি ওকে বলেছি ফেরত দিতে। কালকে তোমাদের দেখালাম যে মেয়ে বলেছে আম আনতে, আম খাবে। তো আমি যে ওকে নিয়ে কী করবো না, এটা বুঝতেই পারি না, কারণ ও সত্যি কথা এতটাই বোকা না। তো এই আমটা এনেছে, তা আমি কাটলাম আমটা, তোমাদের সামনে কালকে কেটেছি, খেতে নিলাম। আমটা এত টক, আমি ওকে বললাম যে কালকে তো দোকান বন্ধ হয়ে গেছে, আজকে তুমি সকালে যাও, গিয়ে আমটা ফেরত দাও। ও দোকানে গেল, আমালার কাছে গেল, গিয়ে বলল আমটা টক। তা আমালা বলল যে আমটা ফেরত হবে না। তা ফেরত হবে না যখন, আমটা নেওয়ার কোনো দরকারই ছিল না। ও পরে আবার ওই বড় আমগুলো এনেছে, প্রায় 2 কেজি। তো লোকটা বললো যে এই আমটা নিয়ে যাও, এই আমটা ভালো হবে। ওই আমটা ফেরতও নিল না, টাকাও দিল না, কিন্তু 2 কেজি আম আরও দিয়ে দিল। এবার যেই আমটা এনেছে, আমটা দেখতেও ভালো না, মানে একদম কালো কালো আমটা। তা আমি ওকে বললাম যে আমটা কিন্তু ভালো হবে না। ও বললো না না, একদম ভালো হবে। ঠিক তাই, সকালবেলায় আমি যখন খেতে নিলাম, আনার পরেই একটা আম, তো দেখলে সকালবেলায় কেটেছি আম, একদম জঘন্য, যে জল পচা যেরকম গন্ধ বেরোয় না আমটা, ওই রকম আম। এবার বলো কান্না রাগ ওঠে। তো এরকমই করে, ওকে বললেও শোনে না, জানো তো, মানে ওকে যে সবাই অনায়াসে বোকা বানিয়ে চলে যায়, ও এটা বুঝতেই পারলো না আজ অবধি। যখন ও নতুন অফিস খুলেছিল তখনও সেম এরকম হয়েছিল। মানে বলে না যে তখন না ঘরের কোনো কথা ওর ভালো লাগতো না, আমি যে ওকে ভালো বলতাম, আমি যে ওকে ভালো বুদ্ধি দিতাম, সেগুলো ওর ভালো লাগতো না। তখন যে যা বলতো সেগুলোই ওর খুব ভালো লাগতো। তো আজকে তার জন্যই সব শেষ হয়ে গেছে। তাও সেম ওরকমই, ওকে আমি কিছুতেই বলে পাল্টাতে আর পারলাম না, যে তোমাকে অনায়াসে সবাই বোকা বানিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো এই অফিসের গল্পটা না তোমাদের একদিনকে ওকে সামনে বসিয়ে আমি অফিসের গল্পটা শোনাবো, ওর মুখ থেকেই তোমরা শুনবে। তো পরে একদিন অবশ্যই শোনাবো। আর এবার দেখো সমস্ত আমার এই দিকের কাজগুলো হয়ে গেল। এবার আমি ঘরটা পুছে আর উঠোনটা ধোয়াবো, ধুইয়ে এবার স্নান করতে যাব, করে তারপরে আবার সেই তোমাদের সঙ্গে কথা হবে সন্ধেবেলায়। তারপরে আর কিছুই করিনি, কারণ ভালো লাগছিল না, আজকে খুব কষ্ট হচ্ছিল, মানে শরীরটা খুব একটা ভালো ছিল না। তো তার জন্য আর তারপরে কোনো কাজও ছিল না সেরকমভাবে। আর আজকে তো কোনো বৃষ্টি বাদল হয়নি, তো তার জন্য সেরকমভাবে কোনো কাজও ছিল না। তো সন্ধ্যের থেকে আর বিকেল থেকে আর কিছুই করিনি, সব কাজ করা ছিল। তো এটা করে আবার সেই সন্ধেবেলায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
দেখো এবার হয়ে গেছে সন্ধে, তো সন্ধে টন্ধে দিয়ে তো ভাবলাম যে তোমাদের কালকে বলেছিলাম না যে মেয়ের আঁকা করছে, ওটা দেখাবো। তো এই দেখো মেয়ে হচ্ছে এই ময়ূরটা এঁকেছে। তো এখনও রং করা হয়নি, শুধু এটা পেন্সিল দিয়ে এঁকেছে, এখন এটার মধ্যে রং করবে। তো ও তো তুলি রঙও করে আবার প্যাস্টেল রঙও করে, তো এটাই জানি না কী রং করবে। আর এইটা দেখো, এটা কৃষ্ণ ঠাকুর না শিব ঠাকুর সেটা এখনও বোঝা যাচ্ছে না, ও বলছে যে এটা কৃষ্ণ ঠাকুরই হবে, তো দেখা যাক এটা কি হয়। তো এই দুটো আঁকা করেছে, এই দুটোকে কমপ্লিট করবে, করে আবার রবিবার দিনকে এর থেকে তো ওর আঁকার ক্লাস খুলে যাচ্ছে, তো আমার একটু শান্তি। আস্তে আস্তে যদি এইভাবে স্কুলটাও খুলে যেত কি ভালো হতো না। তো ও ওইদিকে আঁকা ঠাকাগুলো তোমাদের দেখালাম, মেয়ে আবার বসে আঁকা করছিল। আর এইদিকে দেখো বরকে দিয়ে একটুখানি এই মোড়ের মাথার থেকে একটু চপ আনতে পাঠিয়েছি, তো চপও সেম তাই, ওরকম ঠান্ডা ঠান্ডা চপ নিয়ে এসছে। আর আমি করেছি চা, আর বড়ি মেখেছে মুড়িটা শুধু আম তেল দিয়ে। তো এখন এটা খাবো, খেয়ে দিয়ে আর কোনো কিছুই নেই আমার। রাত্রিবেলা রান্না বান্না সব করাই আছে, জানোই তো আমার তো একবেলারই রান্না থাকে। এই যে তিনজনেই এবার মুড়িটা খেয়ে নেবো, আর আমি আর বর সবসময় একটা বাটিতেই মুড়ি খাই। আর মেয়েকে দেখো দিয়ে দিলাম, মেয়েরটা বরই তুলে দিচ্ছে বাটির মধ্যে। তো মেয়ে আলাদা খায়, মেয়ে একসঙ্গে খেতে চায় না। আর আমি আর বর সবসময় মুড়ি খেলে আমরা একটার মধ্যেই খাই। তো চলো আজকে এই মুড়ি খাওয়াটা দিয়েই, এই সন্ধেবেলায় টিফিন করাটা দিয়েই ব্লগটা শেষ করলাম। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো গুড নাইট।